আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের বাংলাদেশে বন্যায় প্লাবিত হয়েছে 11টি জেলা এবং সেখানে অনেক মুসলমান সহ বিভিন্ন ধর্মের মানুষ বন্যায় প্লাবিত হয়ে গেছে। অতএব এই বন্যায় প্লাবিত আমরা প্রতি বছরই হই। এখন কথা হলো যে আসলেই আমার হাত দ্বারা এই মুসলমান ভাইদেরকে অথবা যেই ধর্মেরই হোক না কেন তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করতে পারতেছি কিনা, আমি একজন খাঁটি মুসলমান হইতে পারতেছি কিনা, এটা অবশ্যই একটা চিন্তা করার বিষয়। যদি আমি তাহাদেরকে আমার হাত দ্বারা যদি তাদেরকে সাপোর্ট না দিতে পারি, তাহলে অবশ্যই আমি আপনার প্রকৃত মুসলমান হইতে পারবো না। অতএব প্রকৃত মুসলমান হওয়ার জন্য অবশ্যই আমার হাতকে সামনে অগ্রসর করতে হবে, তাদের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং আমার মুখ দ্বারাও তাদের সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করতে হবে। যদি এটা আমি করতে পারি তাহলেই আমি প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারবো। এবং এই জন্য আজ সুন্নাহ ফাউন্ডেশন সহ বিভিন্ন ফাউন্ডেশন এবং বিভিন্ন ঘরোয়ার মানুষ আজকে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। এখন কথা হলো যে প্রতি বছরই আমাদের বাংলাদেশে দেখা যায় যে বন্যায় প্লাবিত হয়ে যায় এবং অনেক মানুষ, লাখ লাখ মানুষ ক্ষতির সম্মুখীন হয়। এখন প্রতি বছর যদি এইভাবেই হয় তাহলে আমরা এখান থেকে কিভাবে মুক্তি হব? অতএব মুক্তি হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে চিন্তা ফিকির রাখতে হইবে। যদি চিন্তা ফিকির যদি না রাখি এবং একটি চূড়ান্ত পর্যায়ে যদি আমরা না পৌঁছি, তাহলে আমরা প্রতি বছরই এরকম কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হব। লাখ লাখ ঘর একবারে মানে নষ্ট হয়ে যাইবে, মানুষ ক্ষতির সম্মুখীন হইবে। অতএব এইগুলো থেকে আমাদেরকে অবশ্যই সামনে উঠে আসতে হইবে যেন এইভাবে প্রতি বছর ক্ষতির সম্মুখীন না হই। এখন বর্তমানে একটি মিডিয়ার ভিতরে চলতেছে কথা যে আসলেই আমরা তাদের বিপরীতে অর্থাৎ ইন্ডিয়ার বিপরীতে আমরা একটা বাঁধ সৃষ্টি করব। এখন কথা হলো যে আসলে এই বাঁধ সৃষ্টি করলে আসলে আমাদের উপকার হবে না, ক্ষতি হবে। সেই বুঝটুকু আমাদেরকে বুঝতে হবে। সেই বুঝটুকু বোঝার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের চিন্তা করতে হবে, ফিকির করতে হবে এবং একটি চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে পৌঁছতে হবে। এই জন্য আসুন আমরা এই ভিডিওটি দেখি এবং আমরা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে আমরা জাতিকে জানিয়ে দিই আসলে আমরা কোন পদ্ধতিতে অগ্রসর হইলে আমরা একটি সঠিক ফলাফল পাবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দুনিয়ার ভিতরে ছড়াই দেবেন যেন আমরা বাংলাদেশ কোনো সময় আর ক্ষতির সম্মুখীন না হয়ে একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আসে উচ্চতার বিষয়। উদাহরণস্বরূপ ফারাক্কার উচ্চতা যেহেতু ৭,৫০০ মিটার, কাজেই বাংলাদেশে পদ্মায় বাদ দিলে তার উচ্চতা ফারাক্কার চাইতে যথেষ্ট বেশি হওয়া লাগবে। অন্যথায় ফারাক্কার ছেড়ে দেওয়া পানি বাংলাদেশের বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয়ে ঘুরে ফিরে সেই বন্যাই হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে বাদ দিয়ে সেই পানি তো ভারতে ফেরত পাঠানো যাবে না। ভারত উঁচু এবং বাংলাদেশ নিচু বিধায় পানির চাপ কিন্তু বাংলাদেশের দিকেই থাকবে। সেই চাপ ঠেকাতে হলে শুধু নদীর উপর সুইচ গেট করলে হবে না, বরং নদীর দুই পাশ ধরে বাংলাদেশের দুই দিকের সীমান্ত পর্যন্ত শত শত কিলোমিটার এলাকা কমপক্ষে ৮,০০০ মিটার উঁচু করে বাঁধ দিতে হবে। না হলে যতটুকু বাঁধ দিবে তার বাইরে দিয়ে পানি নিচের দিকে গড়িয়ে স্বয়ং বাংলাদেশেই প্লাবিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে নদীর বাঁধ বরাবর দেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বাঁধ দেয়া, তাও আবার এত উঁচু করে, এটা কি আদৌ সম্ভব? আর দুদিকের সীমান্ত পর্যন্ত যদি বাঁধ দেওয়াও হয়, তাহলে সীমান্তের দুই পাশ দিয়ে গড়িয়ে সেই পানি শুধু ভারতকে না, বাংলাদেশকেও ডুবিয়ে দিবে। তাছাড়া আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমরা কয়টা নদীতে এত লম্বা করে বাঁধ দেব? ভারত বাংলাদেশের মধ্যে যৌথ নদীর সংখ্যা ৫৪টি। এর মধ্যে ৩০টি নদীতে ভারত বাঁধ দিয়েছে, বাকিগুলোতেও বাঁধ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কাজেই প্রত্যেকটা নদী তো দূরের কথা, একটা নদীতেও সীমান্তের দুই মাথা পর্যন্ত বাঁধ দেয়া আসলে বাস্তবে সম্ভব নয়। সহজে বলতে গেলে উজানের দেশগুলো বাঁধ দেয় শুষ্ক মৌসুমে পানি আটকানোর জন্য। যখন পানির চাপ কম থাকে, সেই পানিকে আটকে তারা নিজেদের মধ্যে প্রবাহিত করে বিভিন্ন কাজে লাগায়। পৃথিবীর কোনো দেশ বন্যা ঠেকানোর জন্য বাঁধ তৈরি করে না, বরং বর্ষাকালে যখন প্রবল চাপ আসে এবং বন্যার আশঙ্কা দেখা দেয়, তখন সবাই বাঁধের গেটগুলো খুলে দেয়।
পানির ধর্মই হচ্ছে সে নিচে নামবে। যতটুকু জায়গা দিয়ে আটকানো হবে তার বাইরে দিয়ে হলেও সে নিচেই নামবে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফ যেভাবে গলতে শুরু করেছে, তাতে অস্বাভাবিক কোনো ঢল হিমালয় থেকে নেমে আসলে কোনো শক্তিশালী বাঁধ দিয়েই সেই ঢল ঠেকানো সম্ভব হবে না। সার কথা হচ্ছে, উজানের দেশ যদি বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি আটকে দেয়, তাহলে ভাটির দেশে পাল্টা বাঁধ নির্মাণ করে সেই পানি টেনে আনা যেমন সম্ভব নয়, তদ্রূপ বর্ষাকালে উজান থেকে পানি ছেড়ে দিলে সেই পানি ভাটির দেশে বাঁধ দিয়ে ঠেকানোও সম্ভব নয়। শুনতে খারাপ লাগলেও বাংলাদেশ যেহেতু ভাটির দেশ, তাই বাংলাদেশের জন্য এটাই প্রাকৃতিক বাস্তবতা। তবে আশার কথা হচ্ছে, বাংলাদেশের হাতে এই সমস্যার রাজনৈতিক এবং প্রাকৃতিক দুই রকম সমাধানই আছে। রাজনৈতিক সমাধান হচ্ছে আন্তর্জাতিক জায়গাগুলোতে অভিযোগ করে ভারতের উপর কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করা, যাতে ভারত সমস্ত নদীর ক্ষেত্রেই পানি বন্টনের একটা চুক্তির মধ্যে আসে। কিন্তু এতে কাজ না হলেও কাঁটা দিয়ে কাঁটা তোলার পদ্ধতি আছে। নদী এবং বাঁধের ক্ষেত্রে বাংলাদেশ যেমন ভারতের উপর নির্ভরশীল, তদ্রূপ সেভেন সিস্টার, চিকেন নেক এবং ট্রানজিট সহ বেশ কয়েকটি দিক থেকে ভারতও বাংলাদেশের উপর নির্ভরশীল। সেই জায়গাগুলোতে ভারতকে কোণঠাসা করতে হবে, যাতে ভারত বাধ্য হয়ে নদীর বিষয়ে আপোষে আসে। তবে আসল সমাধান হচ্ছে প্রাকৃতিক সমাধান। বাংলাদেশের সমস্ত নদী, নালা এবং খালগুলোকে ঠিক করতে হবে, খনন করতে হবে। একটা মাস্টার প্ল্যান করে নিয়মতান্ত্রিকভাবে নদীগুলো ড্রেজিং করতে হবে, যাতে পানি আসলেও এসব নদী নালা দিয়ে সাগরে নেমে যেতে পারে। আজকের এই পরিস্থিতির জন্য ভারতের পাশাপাশি আমরা নিজেরাও দায়ী। আমরা সমস্ত নদী, নালা, খাল, বিল দখল করে ভরাট করে ফেলেছি। এ কারণে শুধু ভারতের ঢল নয়, যখন এমনিতেও দেশে একটু বেশি বৃষ্টিপাত হয়, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল তখন প্লাবিত হয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। কাজেই দেশের সমস্ত নদী নালা মেরামত করতে হবে, তাহলে ভারত পানি ছেড়ে দিলেও সেটা অধিকাংশ ক্ষেত্রে এমনিতেই নদী নালা দিয়ে নেমে সাগরে চলে যাবে। কাজেই বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণের চটকদার স্লোগানের পরিবর্তে আমাদেরকে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে। সামনে ভারত আরও বেশি নিষ্ঠুরতা দেখাতে পারে, তাই আমরা যত দ্রুত বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে মাঠে নামব,